ফেনীতে বাড়ছে বন্যার সংখ্যা, বাঁধ ভেঙে প্লাবিত অন্তত ২২ গ্রাম, টানা বৃষ্টিতে কয়েক জেলায় জলাবদ্ধতা। জুলাইয়ে গুলির আদেশ দেন শেখ হাসিনা, ফোনালাপ ভেরিফাই বিবিসির, বিচারের স্বচ্ছতা বাড়বে বলছে প্রসিকিউশন। ছাত্র জনতা হত্যায় শুধু শেখ হাসিনাই নয়, বিচার হওয়া উচিত আওয়ামী লীগেরও, মন্তব্য মির্জা ফখরুলের। ভারতের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, চুয়াডাঙ্গায় এনসিপির জুলাই পদযাত্রায় নাহিদ। যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক হার কার্যকর হলে মারাত্মক ঝুঁকিতে পড়বে রপ্তানি খাত, ফের আলোচনায় বসছে ঢাকা ওয়াশিংটন। চাকরি ফেরত পাচ্ছেন আলোচিত দ্রুত কর্মকর্তা শরীফুদ্দিন, দিতে হবে পাওনা বেতন ও সুযোগ সুবিধা। আমন্ত্রণ চ্যানেল 24 বিকাল 4টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শারিয়ার। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর 15টি বাঁধে ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে অন্তত 22টি গ্রাম, পানিবন্দী কয়েক হাজার পরিবার। কেউ কেউ চলে গেছেন আশ্রয়কেন্দ্রে। রাস্তাঘাট ডুবে যাওয়াতে জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন পরশুরাম ও ফুলগাজী উপজেলার। বিদ্যুৎহীন বেশিরভাগ এলাকা, ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। দুদিনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 509 মিলিমিটার। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি এখনও বিপদসীমার উপরে বইছে। উজানে বৃষ্টি হতে থাকলে আরও বাঁধ ভাঙ্গার শঙ্কা রয়েছে। এখনো কোনো সহযোগিতা পাই নাই, খানা দানা এখনো স্যার কোনো কিছু নাই, খাইতে পারি নাই। গরু ছাগল নিয়ে, হাঁস মুরগি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি না, পানিতে ভাসিয়ে যাইয়ে। মরি নদীর 10টা বাগনা ভাঙছে, ওই দিক থেকে শালদর দিয়ে পানি আইতেছে, পানির চাপ দিতেছে, প্রচুর পরিমাণ পানি বাড়তেছে। কাজ করলে তো আমাদের আর এই দুর্দশা হতো না। যখন আমরা দেখি বাংলাদেশে বড় বড় ব্রিজ গুলা করে, কোটি কোটি টাকা ব্যয় করে ব্রিজ করে, 2 বছরের মধ্যে ব্রিজ কমপ্লিট হয়ে যায়। আজকে এতটা বছর আমাদের মুহুরী নদী সংস্কার কেন হলো না? ফেনীর প্লাবিত এলাকার খবরাখবর জানাতে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দিলদার হোসেন স্বপন। দিলদার হোসেন স্বপন, মুহুরী, কহুয়া, সিলুনিয়া নদীর পানি এখনো বাড়ছে কিনা, আর যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকার মানুষের কি অবস্থা, যেসব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে সেগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া গেছে কিনা? শাহনাজ, আপনি যেমনটি বলছেন, মুহুরী, কহুয়া, সিলুনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পানির বিষয়টি আসলে আমি এখন যেখানে আছি আমার পিছনেই যে বাঁধটি দেখা যাচ্ছে, এটা ভাঙ্গা ফুলগাজীর উত্তর শ্রীপুর পূর্বপাড়া এলাকা দিয়ে ভাঙ্গনটা হয়েছে। এই ভাঙ্গনের ফলে যে মুহুরী নদীর যে পানি সরাসরি লোকালয়ে ঢুকে পড়ছে এবং পানি এই ধরনের ভাঙ্গন হয়েছে প্রায় 15টি। এই মুহুরী, কহুয়া, সিলুনিয়া 3টি নদীর মধ্যে 15টি ভাঙ্গনের ফলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। 22টি, আমরা ইতিমধ্যে জেনেছি 22টি গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা। এসব এলাকাতে আসলে ফেনী ফুলগাজীর সদর ইউনিয়ন ছাড়া বাকি এলাকাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছেন যে এই মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ করা হলে, কানেকশন দেওয়া হলে হয়তো কোথাও অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই কারণে নিরাপত্তাজনিত কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি এই আমরা যে মুহুরী নদীর যে ফ্লোটা দেখছি, এখানে এভাবে পানি প্রতিনিয়ত নদীর থেকে গড়িয়ে ঢুকছে। তবে পানির বিপদসীমা গতকালকে যে পরিমাণ ছিল আজকে অনেক কমে প্রায় 62 মিলিমিটার পানি রয়েছে বিপদসীমার উপর দিয়ে। কিন্তু সব মিলিয়ে আমরা যখন বলতে পারি, এখানে যদি ছায়ের বেড়িবাঁধ যদি নির্মাণ করা না হয় তাহলে এই এলাকার দুঃখদুর্দ কমবে না। এখানে আমার পাশেই যে স্থাপনাটা ভেঙে গেছে, এই ধরনের স্থাপনা প্রতিনিয়তই ভাঙছে সব সময়, কিন্তু এটা ছায়ের বেড়িবাঁধ নির্মাণ ছাড়া এটা বিকল্প নেই। স্থানীয় এলাকাবাসী এই প্রশাসন এবং সরকারের কাছে দাবি জানাচ্ছেন। এই ছিল আমার সমস্যা। জি, দিলদার হোসেন, আপনি খবর সংগ্রহ করতে থাকুন। ফেনী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন দিলদার হোসেন স্বপন।
এদিকে টানা বৃষ্টিতে দেশের কয়েক জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ডুবে গেছে শহরের বেশিরভাগ এলাকা। পানি ঢুকে পড়েছে নিচু বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। বৃষ্টি অব্যাহত থাকলে শহরের পাশাপাশি কবিরহাট, বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়িতে গত বছরের মতো স্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। বৃষ্টির পানিতে ডুবেছে বরিশাল শহরও। আর বৈরী আবহাওয়ায় ভোলা থেকে 10টি রুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল। একটুতে দেখেন কি অবস্থা, আমরা হাঁটতে পারতেছি না, গাড়ি নিয়ে যাইতে পারতেছি না, আমাদের অনেক কষ্ট। বেশিরভাগ রাস্তাঘাটই তলিয়ে গেছে এবং জনগণের অনেক দুর্দশা, কষ্ট হইতেছে চলাচলে। বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াতেছে, বিভিন্ন চর্মরোগ, অ্যালার্জিজনিত রোগে আমরা ভুগতেছি। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। রাস্তা একদম পুরো তলায় নিয়ে কোন জায়গায় কি ঠালা ঠেলা আছে এগুলো দেখা যায় না। তারপরে আমাদের ধরেন অনেক সময় ঝাঁকে লাগে, যাত্রীদের অনেক কষ্ট হয় চলাচল করতে। এদিকে টানা বৃষ্টিতে রাজধানীর কয়েক জায়গায় দেখা দিয়েছে জলজট। সকাল থেকে নাকাল নগরবাসী কর্মজীবী ছাড়াও জরুরি কাজে বের হয়ে পড়তে হয় বিড়ম্বনায়। বিকেলের পর থেকে ঢাকায় বৃষ্টি কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলছে সর্বোচ্চ বৃষ্টিপাতের মাস জুলাই, তাই আকাশে আষাঢ়ের মেঘের ঘন ঘটা, সাথে অঝোর ধারা। সোমবার রাত থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝরছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। বুধবার সকালে রাজধানীতে বৃষ্টিতে নাকাল হতে দেখা যায় রাজধানীবাসীর অনেককে। প্রায় বিরামহীন বৃষ্টিতে অফিসগামীরা ছাড়াও প্রয়োজনীয় কাজে যারা বাইরে বের হন তাদেরও পড়তে হয় বিড়ম্বনায়। কোথাও সৃষ্টি হয় জলজট। কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, যার কারণে সবাই সাফার করতেছে, যে যার গন্তব্যে যাওয়ার জন্য, অফিসে যাওয়ার জন্য ভোগান্তিটা ফিল করছে। অফিসে যাতায়াতে তো প্রচুর সমস্যা হয়ে গিয়েছে, রাস্তায় গাড়ি ঘোড়াও মানে তুলনামূলক কম। সেই বৃষ্টি হচ্ছে, দেখছেন খাড়ায় আছে, কোনো টিপ টাইপ নাই, বসে আছে। ভিতরের রাস্তাগুলো পানিতে ভরাট, যেমন আমাদের সমস্যা হচ্ছে, মোটরগুলোর পানি ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গ হয়ে ভারতের দিকে সরে যাওয়ায় কমবে এ দফায় বৃষ্টিপাত। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে, প্রায় 400 মিলিমিটার বৃষ্টি হয়েছে। যে বৃষ্টির মাত্রা এটা হয়তো আপনার আজকেও থাকবে, আজকে বিকাল বা সন্ধ্যা নাগাদ এটা অনেকটা কমে যাবে। আর লঘুচাপটা রয়েছে, এটা গ্র্যাজুয়ালি ওয়েস্টের দিক সরে যাচ্ছে এবং গ্র্যাজুয়ালি আমাদের দিকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। 2005 সালে একদিনে সর্বোচ্চ 420 মিলিমিটার বৃষ্টির পরে এবার দ্বিতীয় সর্বোচ্চ 400 মিলিমিটার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার ও সরাসরি গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সাথে তার ফোন কলের সত্যতা পেয়েছে বিবিসি। গত বছর 18 জুলাইয়ের সেই ফোনালাপ ফাঁস হয় চলতি বছর মার্চে। 2024-এর জুলাই অভ্যুত্থান, সরকারের কঠোর অবস্থানে কোটা সংস্কারের আন্দোলন একসময় রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। কঠোর দমনপীড়নের মুখে এক পর্যায়ে যা পরিণত হয় গণ অভ্যুত্থানে, যাতে রাতারাতি পাল্টে যায় চিত্রপট। দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। মার্চে ফাঁস হওয়া এই অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই। ফোন কলে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সাথে কথা বলার সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেন তিনি। বলেন, যেখানেই পাবে তাদের গুলি করবে। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে যে কথা পারবো ধরে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা নেবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। 18 জুলাইয়ের সেই ফোন কলের সময় গণভবনেই অবস্থান করছিলেন শেখ হাসিনা। সে সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি চালানোর ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যাতে জনমনে সরকারের বিরুদ্ধে বাড়তে থাকে ক্ষোভ। ফোন কলের কয়েকদিনের মধ্যেই মিলিটারি গ্রেডের রাইফেল ব্যবহার করা হয় ঢাকার বিভিন্ন স্থানে।
বিবিসি বলছে ফাঁস হওয়া অডিওটি বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের রেকর্ড করা একাধিক কলের মধ্যে একটি। আর এতে থাকা কণ্ঠস্বর যে শেখ হাসিনার তা ভয়েস ম্যাচ করে নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির প্রমাণ পায়নি ইয়ারশট অডিও ফরেনসিক বিশেষজ্ঞরাও। বিবিসি বলছে মার্চে ফাঁস হওয়া অডিওটি হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে চলমান বিশেষ ট্রাইব্যুনালে বিচার কার্যে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন বাংলাদেশের প্রসিকিউটররা। রাখি জেসমিন, চ্যানেল 24। জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহারে শেখ হাসিনার ফোনালাপ ভেরিফিকেশন মামলায় স্বচ্ছতা বাড়াবে। এটি ডকুমেন্ট আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি দাবি করেছেন তাদের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ। ফাঁস হওয়া এই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে লেথাল ওয়েপন ব্যবহার করতে, যেখানে তাদের পাবে গুলি করবে। এই অডিও রেকর্ডটি যে শেখ হাসিনার সেটি সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে অনেক আগেই নিশ্চিত হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এবার সেই অডিওর সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের সংস্থা ইয়ারশট দিয়ে রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করা হয়। প্রতিবেদনে এও বলা হয় অডিওটি এডিট করা বা কোনো রকম পরিবর্তনের প্রমাণ মেলেনি, এমনকি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম। এয়ারশটের বরাত দিয়ে বিবিসি জানায় ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল, যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল। প্রসিকিউটর গাজী MH তামিম বলছেন তাদের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। তিনি আরো বলেন এরই মধ্যে জুলাই আগস্টের গণহত্যার বিচার দৃশ্যমান হয়েছে। বিচার এমনভাবে করা হবে যার গ্রহণযোগ্যতা মিলবে আন্তর্জাতিক মহলে। আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই, পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে। বৃহস্পতিবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য আছে। এর আগে আদালত অবমাননার এক মামলায় 6 মাসের সাজা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে নির্বাচন আর সংস্কার সাংঘর্ষিক নয়, দেশ গঠনে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যার নির্দেশ দেন শেখ হাসিনা। সে সময় শেখ হাসিনার একটি ফোনালাপের সত্যতা পেয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, যা উঠে এসেছে গণমাধ্যমটির অনুসন্ধানী তথ্যচিত্রে। রাজধানী নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। তার দাবি, গেল 1.5 দশকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার বিএনপি। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল, এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসির আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি।
দেশকে সঠিক পথে আনতে সব রাজনৈতিক দলের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন মির্জা ফখরুল। নির্বাচন যারা চান না তাদের আরও ভাবার পরামর্শ দেন বিএনপির এই নেতা। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি, প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। এদিন রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকেও দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহানিয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল নয়, বরং তারাই এই দেশের উপর অনেকাংশে নির্ভরশীল। তাই তাদের সাথে সম্পর্ক হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। চুয়াডাঙ্গার পথসভায় এসব কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে সীমান্ত অভিমুখে লং মার্চ করা হবে। জুলাই ঘোষণাপত্র আদায়ের জন্যই রাজপথে আছে এনসিপি। এর আগে আলমডাঙ্গা থেকে শুরু হয় তাদের পদযাত্রা। দামুড়হুদা, দর্শনা ও জীবননগর ঘুরে পদযাত্রা যাবে ঝিনাইদহে, আর মাগুরায় গিয়ে শেষ হবে আজকের কর্মসূচি। চুয়াডাঙ্গাতে আছে এনসিপির জুলাই পদযাত্রা। এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রেজাউল করিম লিটন। রেজাউল করিম লিটন, জুলাই পদযাত্রা যদি এখন পর্যন্ত চুয়াডাঙ্গাতে থেকে থাকে, তাহলে চুয়াডাঙ্গাতে এনসিপি নেতাকর্মীরা চুয়াডাঙ্গাবাসীকে কি কি প্রতিশ্রুতি দিয়েছেন, তারা কি বলেছেন? শাহনাজ, আপনি জানেন যে এই জুলাই উপলক্ষে এনসিপির নেতৃবৃন্দ তারা যে পদযাত্রা করছে, গতকাল ছিল তারা মেহেরপুর জেলায়, আজকে বেলা 11টা থেকে চুয়াডাঙ্গা জেলায় পদযাত্রা শুরু করে। চুয়াডাঙ্গার উত্তরের যে উপজেলা আলমডাঙ্গা থেকে, তারপরে ঠিক দুপুরের পর অর্থাৎ দুটোই তারা চুয়াডাঙ্গা শহরে পৌঁছে এবং চুয়াডাঙ্গা শহরের যে প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বর, সেখানে তারা পথসভা করে। সেই পথসভায় এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, নাহিদ ইসলাম, সার্জিজ আলম, তারা বক্তব্য রাখেন এবং সার্জিজ আলম বক্তৃতায় বলেন যে দেশে এখনো চাঁদাবাজি চলছে, দখলবাজি চলছে, দেশে দুর্নীতি দূর হয়নি। এই জন্য তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং দখলবাজদের বিরুদ্ধে সবাইকে আবার মাঠে দাঁড়ানোর আহ্বান জানান। নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন যে পার্শ্ববর্তী দেশ ভারত তাদের সীমান্ত রক্ষী বাহিনী যেভাবে বাংলাদেশিদের হত্যা করছে, এই সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়ার নয় এবং তারা হুঁশিয়ারি দেন, ভারত যদি সীমান্ত হত্যা বন্ধ না করে তাহলে সীমান্ত উদ্দেশ্যে লং মার্চ করবে এনসিপি। সেই সাথে তারা বলেন, নাহিদ ইসলাম বলেন যে ভারত বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল, সুতরাং ভারতের সাথে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। তো এই বক্তৃতার পরেই আসলে বৃষ্টি ভেজা দিন, বৃষ্টির মধ্যেই ছাত্র জনতার উপস্থিতি ছিল। তারপর তারা শহর থেকে চুয়াডাঙ্গার দক্ষিণে যে উপজেলা দামুড়হুদা, দর্শনা এবং জীবননগর উপজেলায় তারা এই পদযাত্রা নিয়ে যায়। সেখান থেকে তারা পাশের জেলা ঝিনাইদহে যাবে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। শাহনাজ। জি, রেজাউল করিম লিটন। এনসিপির জুলাই পদযাত্রা ছিল চুয়াডাঙ্গাতে, এই নিয়ে জানাচ্ছিলেন রেজাউল করিম লিটন। 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্ক হার কার্যকর হলে মারাত্মক ঝুঁকিতে পড়বে রপ্তানি খাত। সেই সাথে প্রতিযোগিতার সক্ষমতা হারিয়ে নিঃস্ব হতে পারেন বহু উদ্যোক্তা। এমন পর্যবেক্ষণ জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, যে করেই হোক আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধান খুঁজতে হবে সরকারকে। আর বিশ্লেষকদের মতে দেশের বিদ্যমান শুল্ক কাঠামো সহজ করা গেলে ইতিবাচক পদক্ষেপ নিতে পারে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশে তৈরি এসব পোশাকের বড় অংশের গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে প্রতিটি $10 পণ্য সেদেশের বাজারে শুল্ক পরিশোধের পর দাঁড়াতো $11.5। কিন্তু 1 আগস্ট থেকে এক লাফে তা উঠে যাবে $15.5 ওপরে। অথচ একই পণ্য আরও কম দামে বিক্রি করতে পারবেন প্রতিযোগী ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশের বিক্রেতারা। ফলে পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বাংলাদেশের। উদ্যোক্তারা মনে করেন, হুট করে বিপুল এই শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে গেলে ঝুঁকিতে পড়বে $9 বিলিয়ন বাজারটি। নিঃস্ব হবেন বহু উদ্যোক্তা। এইটার একটা হিউজ নেগেটিভ ইম্প্যাক্ট হবে, কারণ আমরা প্রায় 20% এক্সপোর্ট করি ইউএসএতে। তার চেয়ে বড় সমস্যা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি কোনো ফ্যাক্টরি 100%, 70%, 80% এক্সপোর্ট করে টু ইউএসএ। যারা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি
50 থেকে 70% খালি ইউএসএতে এক্সপোর্ট করে, তাদের অবস্থা হবে ডিজাস্টার। তথ্য বলছে সবশেষ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানি ছিল $869 কোটি। এর মধ্যে 758 কোটি বা 87% তৈরি পোশাক। এর পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্যের মোট রপ্তানির 3 ভাগের 1 ভাগ যায় সে দেশে। এই খাতের উদ্যোক্তারা মনে করেন 1 আগস্ট থেকে বাড়তি 35% শুল্ক দিয়ে ব্যবসা করতে গেলে বড় আঘাত আসবে বাংলাদেশের সম্ভাবনাময় এই শিল্পে। আমেরিকান মার্কেটটার বিকল্প কিন্তু আমাদের বাংলাদেশে এখনো কোনো মার্কেট রেডি নাই। এখন আবার যদি 35% অ্যাড হয়, সেই ক্ষেত্রে আমাদের যে কম্পেয়ার টু ভিয়েতনাম, কম্বোডিয়া বা আপনার ইন্ডিয়া, সেক্ষেত্রে কিন্তু ওরা প্রায়োরিটি পেয়ে যাবে, কারণ ওদের টোটাল ডিউটিটা কিন্তু আমাদের থেকে কম হবে। প্রায় $900 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমাতে দায়িত্ব নিয়েই পাগলামি শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। কোনো ধরনের যৌক্তিক হিসাব ছাড়াই চাপিয়ে দেন মাত্রাতিরিক্ত শুল্ক। এই বিশ্লেষক মনে করেন বাংলাদেশের বিদ্যমান কাঠামো সহজ করা গেলে ইতিবাচক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। তাদের একটু ওয়াইডার অ্যারে অফ প্রোডাক্টসের মধ্যে কনসেশনাল ট্যারিফ দিতে হবে আমাদেরকে। কনসেশনটা 0 হবে নাকি 3% হবে না 2% হবে, সেটাও নেগোসিয়েশনের বিষয় আছে। তো এই সূত্রে কিন্তু আমার মনে হয় আমেরিকার সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সামনে লক্ষ্য করে কিন্তু কাজ আরম্ভ করা যায়। এরই মধ্যে এই বিষয়ে আলোচনায় সেদেশে অবস্থান করছেন বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টা। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। শুল্ক নিয়ে আবারও দ্বিপাক্ষিক আলোচনায় বসছে ঢাকা এবং ওয়াশিংটন। অফিস অব দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর বাংলাদেশকে 9 থেকে 11 জুলাই দ্বিতীয় দফা আলোচনার আমন্ত্রণ জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। বলা হয়, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ থেকে অনলাইনে এই বৈঠকে যুক্ত হবেন। বাণিজ্য সচিব এবং মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ওয়াশিংটনে বৈঠকে সরাসরি উপস্থিত থাকবেন। ঢাকার আশা 27 জুনের প্রথম বৈঠকের পর দ্বিতীয় এই বৈঠক ফলপ্রসূ হবে। সোমবার বাংলাদেশি পণ্যে 35% শুল্ক নির্ধারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে 3.5 বছরের আইনি লড়াই শেষ হলো শরীফুদ্দিনের। 1 মাসের মধ্যে আগের সব পাওনা সহ তাকে দুদকের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ে উচ্চ আদালত বলেছেন, অন্যায়ের শিকার হয়েছিলেন শরীফ। আলহামদুলিল্লাহ আমি ন্যায় বিচার পেয়েছি। মাত্রই চাকরি ফেরত পেয়েছেন আলোচিত দুদক কর্মকর্তা শরীফুদ্দিন। এ উচ্ছ্বাস তাই দীর্ঘ আইনি লড়াই শেষে জয়ী হওয়ার। আমি কৃতজ্ঞ যারা সরকারের মাধ্যম করে নিয়েছেন, আমি কৃতজ্ঞ যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার সাপোর্ট করেছেন, আমি কৃতজ্ঞ আমার কলিগদের প্রতি, আমার কমিশনের প্রতি, সকলকে কিন্তু দোয়া চাই। 2022 সালে 16 ফেব্রুয়ারি শরীফুদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে দুদক। কথিত আছে, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের দুর্নীতির অনুসন্ধানের কারণে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় তাকে, যা সমালোচনার জন্ম দিয়েছিল সারা দেশে। চাকরি ফেরত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শরীফ, তবে মামলায় খুব একটা সুবিধা করতে পারেননি শেখ হাসিনার মেয়াদে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে চাকরি ফেরত চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন তিনি। বুধবার যার রায় দিলেন হাইকোর্ট। উচ্চ আদালত বলেন, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল শরীফকে। সেদিন কেন এটা হয়েছিল? কারণ তার রিপোর্টে যাদের নাম এসেছিল তারা সেই সময়ে অনেক শক্তিশালী মানুষ ছিলেন। এই শক্তিশালী মানুষগুলো দুর্নীতি ফাঁস করার কারণেই আজ পর্যন্ত সেই রিপোর্টের ভিত্তিতে দুদক কোনো ব্যবস্থা নিয়েছে আমরা জানি না। চাকরি ফেরত পাওয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সবার প্রতি কৃতজ্ঞতা জানান আলোচিত এই দুদক কর্মকর্তা। আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎকর্মচারী হিসেবে চলতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। অবশেষে বলবো, আমার সাথে দীর্ঘ সময় যারা ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ মামলায় দুদক হাইকোর্টকে জানায়, কারণ দর্শানোর নোটিশ ছাড়াই শরীফুদ্দিনকে চাকরি থেকে সরানো ভুল ছিল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।